ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আফিরা আলম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, লালমাটিয়া মহিলা কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ইসলামিক ব্যাংকিং কোর্সে লেকচার 9 শুরু করব। আজকে আমাদের টাইটেল অফ দ্য লেকচার হচ্ছে রুরাল ফাইন্যান্সিং আন্ডার ইসলামিক ব্যাংকস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বাই ইসলামিক ব্যাংকস। দুটি অধ্যায়ের বিভিন্ন টপিক সম্পর্কে আমি আলোচনা করব আজকে। Welcome to Islamic Banking class. BB Honors third year, Department of Finance and Banking. Chapter 9, Rural Financing under Islamic Banks. ইসলামী ব্যাংকের পল্লী অর্থায়ন। আজকে আমার আলোচনার বিষয়বস্তুগুলো একটু বলি। বাংলাদেশে ইসলামী ব্যাংকের সুদমুক্ত ঋণদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশে ব্যবহৃত ইসলামী ব্যাংকের বিনিয়োগের ধরন সম্পর্কে আলোচনা করব। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন সম্পর্কে আলোচনা করব। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প হিসেবে গৃহায়ন বিনিয়োগ প্রকল্প সম্পর্কে আলোচনা করব এবং ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প হিসেবে কৃষি সরঞ্জাম বিনিয়োগ প্রকল্প সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংকের সুদমুক্ত ঋণদান পদ্ধতি আলোচনা করো। সুদমুক্ত ঋণদান পদ্ধতি আলোচনা করার পূর্বে আমি একটু বলে নিই, এই ক্ষেত্রে অবশ্যই ঋণদাতা এবং ঋণ গ্রহীতাকে মাঠ পর্যায়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। প্রথম কাজটি হচ্ছে গ্রাহকের সাথে প্রাথমিক যোগাযোগ। ঋণ প্রদান প্রক্রিয়ায় ঋণ প্রদান প্রক্রিয়ায় গ্রাহক নির্বাচন সর্বপ্রথম ইসলামী ব্যাংকই উদ্যোগ গ্রহণ করে থাকে। ঋণ প্রদান করার ক্ষেত্রে গ্রাহক নির্বাচনের ক্ষেত্রে ইসলামী ব্যাংক সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করে থাকে। ব্যাংক কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকা যাচাই বাছাই করে সেখানকার স্থানীয় এবং প্রয়োজনীয় গ্রাহকের নিকট ঋণ প্রদানের আগ্রহ প্রকাশ করে। ব্যাংক কর্মকর্তারা কি করবে? সংশ্লিষ্ট এলাকা যাচাই বাছাই করবে এবং সেখানকার স্থানীয় এবং প্রয়োজনীয় গ্রাহকের নিকট থেকে ঋণ প্রদানের আগ্রহ প্রকাশ করে থাকে। বিভিন্ন স্থানীয় এবং প্রয়োজনীয় গ্রাহকের কাছে তারা ঋণ প্রদানে আগ্রহ প্রকাশ করে থাকে। দ্বিতীয় কাজ হচ্ছে দল ও শর্ত নির্বাচন। গ্রাহকের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য দ্বারা ব্যাংক কর্মকর্তাগণ সন্তুষ্ট হওয়ার পর 5 সদস্য বিশিষ্ট একটি দল গঠন করেন। গ্রাহকের কাছ থেকে প্রয়োজনীয় ইনফরমেশন নেওয়ার পরে ব্যাংক কর্মকর্তারা কি করবে? সন্তুষ্ট হওয়ার পরে একটি দল গঠন করবে। সেই দলে 5 জন সদস্য থাকবে। এই ক্ষেত্রে প্রতিটি দলে একজন স্বেচ্ছাসেবক দলনেতা তাদের ঋণ গ্রহণের কার্যকর ভূমিকা পালন করে। 3 নাম্বার হচ্ছে নির্দিষ্ট সময়ে সাপ্তাহিক সঞ্চয়। দল গঠনের পর দলের প্রত্যেক সদস্যদের নিকট থেকে নির্দিষ্ট সময় পর পর জমা গ্রহণ করা হয়। দল গঠন করার পরে দলের প্রত্যেক সদস্যরা কি করবে? একটা নির্দিষ্ট সময় পর পর কি করবে? জমা গ্রহণ করবে। এর ভিত্তিতে পরবর্তীতে ঋণের ভিত মজবুত হয়। 4 নাম্বার হচ্ছে প্রজেক্টের জন্য ঋণ গ্রহণের পূর্ব শর্ত। এই ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাগণ একাধিক প্রজেক্ট থেকে পূর্ণ ও মিতব্যয়ী প্রজেক্ট বাছাই করতে সাহায্য করে থাকেন। এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তারা কি করবে? একাধিক প্রজেক্ট থেকে পূর্ণ এবং মিতব্যয়ী যে প্রজেক্টগুলো আছে সেগুলো বাছাই করবে। এখানে উল্লেখ্য যে গ্রাহকের সঞ্চয়ের পরিমাণ ঋণের পরিমাণের ন্যূনতম 5% পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত ঋণ প্রদান করা হয় না। যতক্ষণ পর্যন্ত গ্রাহকের সঞ্চয়ের পরিমাণ টোটাল ঋণের ন্যূনতম 5% পূর্ণ হয়নি ততক্ষণ পর্যন্ত কি করা হবে না? ঋণ প্রদান করা হবে না। প্রত্যক্ষ যোগাযোগ। সঞ্চয়কালীন 10 সপ্তাহ মেয়াদী সময়ে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাগণের সাথে গ্রাহকরা সরাসরি যোগাযোগ করে থাকে। ব্যাংক কর্মকর্তাগণ এই ক্ষেত্রে দলের প্রত্যেক গ্রাহককে সুদমুক্ত ঋণ সম্পর্কে ভালোভাবে অবহিত করেন। এখানে কি করা হবে? ডিরেক্টলি বা প্রত্যক্ষভাবে কি করা হবে? যোগাযোগ করা হবে। সঞ্চয়কালীন 10 সপ্তাহ মেয়াদী সময়ে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাগণ অর্থাৎ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রকল্পে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি করবে? গ্রাহকের সাথে সরাসরি যোগাযোগ করবে এবং তাদেরকে প্রত্যেক গ্রাহককে সুদমুক্ত ঋণ সম্পর্কে ভালোভাবে অবহিত করবে।
6 নম্বর হচ্ছে ঋণ প্রক্রিয়া 10 সপ্তাহ ব্যাপী সঞ্চয়ের মেয়াদ শেষ হওয়ার পর প্রত্যেক দলনেতা তার দল নিয়ে সভা করে থাকে। 10 সপ্তাহ ব্যাপী সঞ্চয়ের মেয়াদ যখন শেষ হয়ে যাবে প্রত্যেক দলনেতা অর্থাৎ প্রত্যেকটা দলনেতা কি করবে, একটা মিটিং করবে বা সভা করবে। সবার কার্যসূচি অনুযায়ী প্রত্যেক সদস্যের জন্য সংশ্লিষ্ট ব্যাংক থেকে ঋণ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন। 7 নাম্বার হচ্ছে প্রয়োজনীয় জামানত। ব্যাংক থেকে প্রয়োজনীয় ঋণ পেতে গ্রাহকের তার সংশ্লিষ্ট সম্পদের উপর দালিলিক কাগজপত্র ব্যাংকে জমা দিতে হয়। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার জন্য গ্রাহককে কি করতে হবে, তার সম্পদের উপর যে দালিলিক কাগজপত্র আছে, যে দলিলাদি আছে, সেগুলো কি করতে হয়, প্রয়োজনীয় দলিলাদি ব্যাংকে জমা দিতে হয়। 8 নাম্বার হচ্ছে ঋণ প্রদান। উপরিউক্ত প্রক্রিয়া সম্পাদনের পর ব্যাংক তার ঋণ গ্রাহকদের ঋণ প্রদান করে থাকে। 9 নাম্বার মুনাফা নির্ধারণ। এই ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তারা মুনাফা নির্ধারণ করে থাকে। ইসলামী ব্যাংক শতকরা হারে মুনাফা ধরে থাকে কস্ট প্লাস সেলস আন্ডার ডেফার্ড পেমেন্ট বিনিয়োগ পদ্ধতির উপর। এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা যেহেতু সুদ প্রদান করা হয় না বা সুদ রিসিভ করা হয় না, এই কারণে কি করা হবে, ব্যাংক কর্মকর্তারা কি করবে, মুনাফার পরিমাণ নির্ধারণ করবে। ঋণকৃত তহবিল পরিশোধ। ঋণকৃত তহবিল পরিশোধ করা হয় সমান কিস্তিতে যার সাথে সংযুক্ত থাকে মুনাফা। ব্যাংকগুলো ঋণ পরিশোধ করার জন্য কিস্তির পরিমাণ নির্ধারণ করে দেয়। ঋণকৃত তহবিল কি করতে হবে, সমান কিস্তিতে কি করতে হবে, পরিশোধ করতে হবে এবং এর সাথে সংযুক্ত মুনাফা সংযুক্ত থাকে। এবং কিভাবে ঋণ পরিশোধ করবে, ঋণের কিস্তির পরিমাণ ব্যাংকে কি করে দিবে, নির্ধারণ করে দিবে। ঋণকৃত তহবিলের প্রত্যক্ষ তত্ত্বাবধান। শর্ত সাপেক্ষে বিক্রেতা তাদের ঋণকৃত তহবিল প্রত্যক্ষভাবে তত্ত্বাবধানের সুযোগ দেয়। সেই ক্ষেত্রে ব্যাংককে আশ্বস্ত করতে হয় যে ঋণের তহবিল প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য ব্যবহার করা হবে। অবশ্যই ব্যাংককে আশ্বস্ত করতে হবে যে ঋণের তহবিল প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যেই কি করা হচ্ছে, নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। সেকেন্ড কোয়েশ্চেনটি হচ্ছে বাংলাদেশে ব্যবহৃত ইসলামী ব্যাংকের বিনিয়োগের ধরন সম্পর্কে আমি কি করব, আলোচনা করব। প্রথমটি এগুলো আমরা চ্যাপ্টার 6 এও আলোচনা করেছি, আজকে একটু আলোচনা করে দিচ্ছি আমি। প্রথমটি হচ্ছে বায়মুরাবাহা বা সম্মত লাভে ক্রয় বিক্রয়। নগদে অথবা ভবিষ্যতে নির্ধারিত সময়ে বা নির্ধারিত কিস্তিতে মূল্য পরিশোধের ভিত্তিতে বিক্রেতা ক্রেতার নিকট নির্দিষ্ট মুনাফার ভিত্তিতে শরিয়া অনুমোদিত পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করাকে কি বলা হচ্ছে, বায়মুরাবাহা। নগদে অথবা ভবিষ্যতে নির্ধারিত সময়ে, নগদে হতে পারে অথবা ভবিষ্যতে নির্ধারিত সময়ে নির্ধারিত কিস্তিতে মূল্য পরিশোধের ভিত্তিতে বিক্রেতা এবং ক্রেতার নিকট নির্দিষ্ট মুনাফার ভিত্তিতে, নির্দিষ্ট এখানে মুনাফার পরিমাণ নির্দিষ্ট করা থাকবে, শরিয়া অনুমোদিত পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করাকে কি বলা হচ্ছে, বায়মুরাবাহা বলা হচ্ছে। এই পদ্ধতির কিছু বৈশিষ্ট্য রয়েছে। ক্রেতা বিক্রেতা উভয় পণ্যের সঠিক মূল্য সম্পর্কে জ্ঞাত থাকে। ক্রেতা এবং বিক্রেতা অবশ্যই পণ্যের সঠিক মূল্য সম্পর্কে জানবে। ক্রেতাকে আলাদাভাবে বিক্রয় মূল্য ও মুনাফার পরিমাণ জানাতে হয়। এই ক্ষেত্রে ক্রেতাকে কি করতে হবে, আলাদাভাবে বিক্রয় মূল্য কত এবং মুনাফার পরিমাণ কত সেটা জানাতে হবে। পণ্য সামগ্রী ইসলামী শরিয়া অনুমোদিত হতে হবে। এই ক্ষেত্রে মুনাফা শতকরায় নির্ধারিত করা হলেও ইসলামী নিষেধাজ্ঞা নেই, অর্থাৎ মুনাফার পরিমাণ এখানে শতকরায় কি করতে হবে, নির্ধারিত করতে হবে, অ্যামাউন্টে নির্ধারণ করা যাবে না। 2 নাম্বার হচ্ছে বায়মুয়াজ্জেল বাকিতে বিক্রয়। বায়মুয়াজ্জেল শব্দটির অর্থ হচ্ছে ভবিষ্যৎ সময়ে নির্ধারিত দিনে বা তারিখের মধ্যে পরিশোধের শর্তে বর্তমানে বাকিতে পণ্য বিক্রয় করা। বর্তমানে বাকিতে পণ্য বিক্রয় করা হবে কিন্তু ভবিষ্যতে নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে বা তারিখে কি করা হবে, পরিশোধ করা হবে। এই পদ্ধতিরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। ভবিষ্যৎ সময়ে নির্ধারিত দামে পরিশোধের শর্তে বর্তমানে বাকিতে পণ্য কি করা হবে, বিক্রয় করা হবে। বিনিয়োগ গ্রহীতা অর্থকে পণ্য ক্রয় করে পরবর্তীতে পণ্য বিক্রয় করে আবার অর্থে রূপান্তর করতে পারে। পণ্যের অস্তিত্ব থাকবে এবং শরিয়া ভিত্তিক হবে। পণ্যের অবশ্যই অস্তিত্ব থাকতে হবে এবং শরিয়া ভিত্তিক হতে হবে। এই ক্ষেত্রে অর্থ ও পণ্য এই দুটি রূপান্তরের সুযোগের কারণে পদ্ধতিটির মধ্যে ঝুঁকি বিদ্যমান এবং তা বৈধ। 3 নাম্বার হচ্ছে বাইসালাম বা অগ্রিম ক্রয়। ভবিষ্যতে কোনো নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা হবে, এই শর্তে বর্তমানে মূল্য পরিশোধের ভিত্তিতে পণ্য সামগ্রী অগ্রিম ক্রয় বিক্রয় করাকে বাইসালাম বলে। ভবিষ্যতে কোনো নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা হবে, এই ক্ষেত্রে হচ্ছে
ভবিষ্যতে কোনো নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা হবে, কিন্তু বর্তমানে কি করা হচ্ছে, অগ্রিম মূল্য পরিশোধ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বাইসালাম। এটির বৈশিষ্ট্য হচ্ছে অগ্রিম পণ্য ক্রয়, পণ্য তৈরি করে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে সরবরাহ করা হবে। অগ্রিম পণ্য ক্রয় করা হচ্ছে এবং পণ্য তৈরি করে ভবিষ্যতে এখন সরবরাহ করা হবে না, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে কি করা হবে, সরবরাহ করা হবে। পণ্যের সম্পূর্ণ মূল্য আগেই দিতে হবে, পণ্য সম্পর্কিত সকল তথ্য আগেই ক্রেতাকে জানানো হয়, পণ্য সামগ্রী অস্থিত থাকবে না এবং শরিয়া অনুযায়ী তা বৈধ। এখানে কিন্তু যেহেতু অগ্রিম ক্রয় করা হচ্ছে, আগে পেমেন্ট করা হচ্ছে, ফিউচারে কি করা হবে, পণ্য সরবরাহ করা হবে, এই কারণে এখানে পণ্য সামগ্রী কি থাকবে না, অস্তিত্ব থাকবে না, কিন্তু এটা শরিয়া অনুযায়ী হচ্ছে কি বৈধ। 4 নম্বর হচ্ছে অংশীদারিত্ব ভিত্তিক বিনিয়োগ মুশারাকা। মুশারাকা অর্থ অংশীদারিত্ব, একটি ব্যবসা প্রতিষ্ঠানে একের অধিক ব্যক্তি বিনিয়োগ করে সকলে বা সকলের পক্ষে একজন ব্যবসা পরিচালনা করে এবং লাভ ক্ষতি চুক্তি অনুযায়ী বন্টন করা পদ্ধতিকে কি বলা হয়, মুশারাকা বলে। এই পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে একের অধিক ব্যক্তি ব্যবসায়ী মূলধন সরবরাহ করবে। যেহেতু এটা অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায়, এই ক্ষেত্রে একের অধিক ব্যক্তি কি করবে, ব্যবসায়ী মূলধন সরবরাহ করবে, সকলে বা সকলের পক্ষে একজন ব্যবসা পরিচালনা করবে, লাভ ক্ষতি চুক্তি অনুযায়ী কি করা হবে, বন্টন করা হবে। 5 নাম্বার হচ্ছে উদ্যোক্তার মাধ্যমে বিনিয়োগ মুদারাবা। এটা অনেক পপুলার একটা মেথড। মুদারাবা পদ্ধতিতে ব্যাংক ব্যবসায়ী মূলধন সরবরাহ করে এবং ক্রেতা উক্ত ব্যবসায়ে শ্রম, মেধা ও অভিজ্ঞতা আলোকে ব্যবসা পরিচালনা করে থাকে। আমরা জানি এখানে মূলধন যোগানদাতাকে বলা হয় সাহিব আল মাল এবং ক্রেতা বা উদ্যোক্তাকে বলা হয় মুদারিব। এক্ষেত্রে একজন মূলধন ও অন্যজন শ্রম ও মেধা বিনিয়োগ করে থাকে, মুনাফা চুক্তি অনুসারে বন্টিত হয়, লোকসান মূলধন যোগানদাতার উপরেই বর্তাবে। অর্থাৎ লোকসান কিন্তু যে মূলধনের যোগান দেয় তাকে কি করতে হবে, বহন করতে হবে। 6 নাম্বার হচ্ছে ইজারা। যে বিনিয়োগ পদ্ধতি অনুসারে স্থায়ী সম্পত্তি ক্রয় বা তৈরি করে দিয়ে ব্যাংক নির্দিষ্ট ভাড়ার বিপরীতে ক্রেতাকে ব্যবহারের সুযোগ দেয় তাকে ইজারা বলে। এই ক্ষেত্রে ব্যাংক কি করবে, স্থায়ী সম্পত্তি ক্রয় করতে পারে বা তৈরি করে নিয়ে কি করতে পারে, নির্দিষ্ট ভাড়ার বিপরীতে ক্রেতাকে ব্যবহারের সুযোগ দিবে। এখানে স্থায়ী সম্পত্তির মালিক হচ্ছে ব্যাংক এবং ব্যাংক কি করবে, একটা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে নির্দিষ্ট সময় পর পর ইজারা গ্রহীতা কি করবে, ব্যাংকে ওই সম্পত্তিটা যে ব্যবহার করছে তার জন্য কি করবে, ভাড়া পরিশোধ করবে। এটাকে বলা হচ্ছে ইজারা। এর কিছু বৈশিষ্ট্য আছে। ব্যাংক স্থায়ী সম্পদ ক্রয় করে, ক্রেতা বা মক্কেল স্থায়ী সম্পদ ভাড়া নেয় ব্যবহারের জন্য, এবং এটাকে কি করা যায়, এই ক্ষেত্রে কি করবে, ইজারা গ্রহীতা ইজারাদাতাকে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি করবে, ভাড়া পরিশোধ করবে। ক্রয় চুক্তিতে ভাড়া ইজারা বিল বাই। যে বিনিয়োগ পদ্ধতিতে ব্যাংক নিজস্ব অর্থ দিয়ে স্থায়ী সম্পত্তি ক্রয় করে এবং তা নির্ধারিত ভাড়ায় ও আসল অর্থ নির্ধারিত কিস্তিতে পরিশোধের শর্তে তাদের মক্কেলদের নিকট ভাড়া বা বিক্রয় করে তাকে ইজারা বিল বাই বলা হচ্ছে। এই ক্ষেত্রে ব্যাংক প্রথমে স্থায়ী সম্পদের মালিক হয়, পরবর্তীতে কিস্তিতে পরিশোধের ভিত্তিতে মক্কেল স্থায়ী সম্পদের মালিক হয়। পরবর্তীতে কি করবে, গ্রাহক বা মক্কেল কি করবে, কিস্তিতে পরিশোধ করে যখন সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে কিন্তু যে সম্পত্তি ক্রয় করবে অর্থাৎ গ্রাহক কিন্তু কি হয়ে যাবে, সম্পত্তির মালিক হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে মালিকানায় অংশীদারিত্বের ভিত্তিতে ভাড়ায় ক্রয় শিরকাতুল মিল্ক। যে পদ্ধতিতে 2 বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে যৌথ মালিকানা অর্জনের লক্ষ্যে মূলধন বিনিয়োগ করে কোনো সম্পদ অর্জন করে এবং সম্পদ থেকে অর্জিত আয় নিজেদের মধ্যে চুক্তি অনুযায়ী বন্টিত হয় এবং লোকসান হলে মূলধন অনুপাতে বহন করা হয় তাকে শিরকাতুল মিল্ক বলে। অর্থাৎ এই ক্ষেত্রে কি করবে, 2 বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে যৌথ মালিকানা অর্জনের লক্ষ্যে মূলধন বিনিয়োগ করে এবং হচ্ছে কোনো সম্পদ অর্জন করে এবং সম্পদ থেকে যে আয় অর্জিত হবে তা চুক্তি অনুযায়ী বন্টিত হবে এবং লস হলে মূলধন অনুপাতে কি করা হবে, বহন করা হবে। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন সম্পর্কে আলোচনা করা। কৃষি ও গ্রামীণ জনপদে কর্মসংস্থানের মাধ্যমে বিনিয়োগের দ্বারা দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে 1995 সালে পল্লী উন্নয়ন প্রকল্প রুরাল ডেভেলপমেন্ট স্কিম বা আরডিএস প্রতিষ্ঠিত হয়।
এই প্রকল্পটি দেশে ও বিদেশের মধ্যে প্রথম ইসলামিক মাইক্রো ফাইন্যান্স মডেল হিসেবে পরিচিত। আরডিএস পদ্ধতিতে ইসলামী ব্যাংক সম্পূর্ণ শরিয়া ভিত্তিক ব্যবসায় ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে থাকে। এই পদ্ধতিতে ইসলামী ব্যাংক সম্পূর্ণ শরিয়া ভিত্তিক ব্যবসা এবং বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে থাকে। আর এখানে মূল লক্ষ্যই হচ্ছে কি গ্রামীণ জনপদের অর্থনৈতিক উন্নয়ন তথা পল্লী উন্নয়ন করা। এই পদ্ধতিতে সম্পূর্ণ সুদমুক্ত ব্যবসায় ও বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হয় বিধায় একে সুদমুক্ত ক্ষুদ্র বিনিয়োগ মডেল হিসেবে চিহ্নিত করা হয়। তার মানে কি আরডিএস এর প্রধান লক্ষ্য হচ্ছে কি সম্পূর্ণ শরিয়া ভিত্তিক ব্যবসা করবে এবং বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করবে, এক্ষেত্রে ইসলামী ব্যাংক, এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ জনপদে অর্থনৈতিক উন্নয়ন করা তথা হচ্ছে কি পল্লী উন্নয়ন করা। এই পদ্ধতিতে সম্পূর্ণ সুদমুক্ত ব্যবসা এবং বিনিয়োগ কার্যক্রম কি হয় পরিচালিত হয় বিধায় একে কি বলা হচ্ছে সুদমুক্ত ক্ষুদ্র বিনিয়োগ মডেল হিসেবে চিহ্নিত করা হয় বা ক্ষুদ্র বিনিয়োগ মডেল বলা হয়। পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য পল্লী জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়ন, পল্লী জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন করা এবং হচ্ছে কি দেশে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন করা, গ্রামীণ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, দরিদ্র কৃষক ও বর্গা চাষীদের ভাগ্য উন্নয়নের মাধ্যমে আদর্শ গ্রাম প্রতিষ্ঠা করা, গ্রামীণ এলাকার কৃষি, মৎস্য চাষ, আবাসন ও বনায়ন ক্ষেত্রে উন্নয়ন করা, বিভিন্ন কৃষি ক্ষেত্রে, মৎস্য চাষের ক্ষেত্রে, আবাসন এবং বনায়ন ক্ষেত্রে উন্নয়ন করা, কল্যাণ তহবিল গঠনের মাধ্যমে শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্য এবং ত্রাণ ও পুনর্বাসন পরিচালনা করা। আরডিএস এর বর্তমান চিত্র। আরডিএস এর আওতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 1995 সাল থেকে শুরু করে অদ্যাবধি প্রায় 7 লাখ গ্রাহকের মধ্যে প্রায় 63.3 মিলিয়ন টাকা বিনিয়োগ করেছে। আরডিএস এর অর্থায়ন পদ্ধতি, ইসলামী ব্যাংক প্রথমে একটি গ্রাম নির্বাচন করে। কিভাবে অর্থায়ন করবে? একটি গ্রাম নির্বাচন করে কেন্দ্র হিসেবে পরে নির্বাচিত গ্রামের জনগোষ্ঠীকে সংগঠিত করা হয়। পরে নির্বাচিত গ্রামের জনগোষ্ঠীকে কি করা হয় একত্রিত করা হয়, সংগঠিত করা হয়। সর্বোচ্চ 40 জন সদস্য নিয়ে একটি কেন্দ্র গঠিত হয়। প্রতি 5 জন সদস্য নিয়ে একটি গ্রুপ বা গোষ্ঠী গঠন করে অর্থায়ন করা হয়। এক্ষেত্রে কি করা হবে 5 জন সদস্য নিয়ে একটা গ্রুপ বা গোষ্ঠী গঠন করা হবে, এরপর অর্থায়ন করা হবে। এভাবে একটি কেন্দ্রের অধীনে সর্বোচ্চ 8টি গ্রুপ থাকে। তাহলে কয়টি গ্রুপ হচ্ছে? যেহেতু 40 জন 8টি গ্রুপ হবে। আরডিএস এর সমস্যা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নিম্নলিখিত সীমাবদ্ধতা রয়েছে। কিছু গ্রামে কেন্দ্রের আওতায় গ্রুপের সংখ্যা খুবই কম, যার কারণে আরডিএস কার্যক্রম ব্যাহত হচ্ছে। কিছু কিছু গ্রামে কেন্দ্রের আওতায় গ্রুপের সংখ্যা কি হয়ে থাকে 8টি হয় না, কম হয়ে থাকে। এই কারণে হচ্ছে কি আরডিএস এর কার্যক্রম ব্যাহত হচ্ছে। 1/3 বেশি আরডিএস এর সদস্য সাপ্তাহিক কিস্তি ঠিকমতো পরিশোধ করে না। সাপ্তাহিক কিস্তি ঠিকমতো পরিশোধ করে না। 50% আরডিএস অফিসার এ ধরনের প্রকল্পে কাজ করতে তেমন আগ্রহী নয়। বাকি 50% 50% আরডিএস অফিসার মনে করে ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্প একটি ভালো প্রশিক্ষণ কেন্দ্র এবং এখানে ব্যক্তিগত উন্নয়ন সম্ভব নয়। পরিশেষে আমরা বলতে পারি ইসলামী ব্যাংক তার পল্লী উন্নয়ন কার্যক্রম আরডিএস এর মাধ্যমে পল্লী সমাজে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প হিসেবে গৃহায়ন বিনিয়োগ প্রকল্প সম্পর্কে আলোচনা করব। আমরা জানি মানুষের অন্যতম মৌলিক চাহিদা হচ্ছে কি আবাসন। বর্তমানে দেশে বিশেষ করে শহর এলাকায় আবাসন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। দেশে বর্তমান আবাসন সমস্যা লাঘবে এবং সীমিত আয়ের চাকরিজীবী ও পেশাজীবীদের গৃহায়নে সহায়তা প্রদানের উদ্দেশ্যে ইসলামী ব্যাংক গৃহায়ন বিনিয়োগ প্রকল্প নামে একটি প্রকল্প চালু করেছে। বর্তমানে ইসলামী ব্যাংক একটি প্রকল্প চালু করেছে, ইসলামী ব্যাংক গৃহায়ন বিনিয়োগ প্রকল্প। এর উদ্দেশ্য হচ্ছে কি ব্যাংকের অনুসৃত নীতি অনুসারে বিনিয়োগের সুফল সমাজের বিভিন্ন স্তরে মানুষের নিকট পৌঁছে দেওয়া, দেশের বর্তমান গৃহায়ন সমস্যার সমাধানে সহায়তা করা, গৃহায়ন সমস্যার সমাধান করা, সীমিত আয়ের চাকরিজীবী ও পেশাজীবীদের নিজস্ব গৃহায়নের ব্যবস্থা করতে সহযোগিতা করা। যাদের আয় সীমিত তাদেরকে নিজস্ব গৃহায়নের ব্যবস্থা করতে সহযোগিতা করা। কারা কারা এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে? তাদের যোগ্যতা: প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্থায়ী কর্মকর্তা, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও অন্যান্য সম্মানিত পেশাজীবী।
বিনিয়োগ তত্ত্বাবধান এই প্রকল্পের আওতায় গ্রাহক নির্বাচন, বিনিয়োগ বিতরণ ও আদায় এবং এই সার্বিক তত্ত্বাবধানের জন্য ব্যাংক কমিশন ভিত্তিতে বিভিন্ন কনসালটেন্টকে কি করা হয়, নিয়োগ দান করেছে এবং তাদেরকে কিন্তু ফি এর বিনিময়ে কিন্তু করা হয়, কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে এবং এই ফিসটা কিন্তু গ্রাহকরাই কিন্তু কি করবে, বিয়ার করবে, বহন করবে। রিস্ক ফান্ড ব্যাংকের বিনিয়োগের পরিমাণের উপর নির্ধারিত হারে সংশ্লিষ্ট বিনিয়োগ হিসাব ডেবিট করে এই প্রকল্পের আওতায় ব্যাংকে একটি ফান্ড সৃষ্টি করা হয়। অন্যান্য নিয়ম, যদি কোনো গ্রাহক পরপর ৩টি কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হন তাহলে সংশ্লিষ্ট শাখা উক্ত গ্রাহককে প্রদত্ত সরঞ্জাম ব্যাংকের কর্তৃত্বাধীনে নিয়ে আসতে পারে। সরবরাহকৃত সরঞ্জামের প্রয়োজনীয় লাইসেন্স, রেজিস্ট্রেশন, বীমা খরচ ইত্যাদি কিন্তু গ্রাহককে কি করতে হবে, বহন করতে হবে। লাইসেন্সে যে খরচ, রেজিস্ট্রেশন খরচ, বীমা খরচ এগুলো সবগুলোই কিন্তু গ্রাহককে বহন করতে হয়। সরবরাহকৃত সরঞ্জামের যাবতীয় মেরামত ও সংরক্ষণ খরচও কি করতে হবে, গ্রাহককে বহন করতে হয়। প্রদত্ত সরঞ্জাম প্রয়োজনে ব্যাংকের নির্দিষ্ট প্রতিনিধি কর্তৃক পরিদর্শিত হয়ে থাকে। অনেক সময় ব্যাংকের প্রতিনিধি কি করতে পারে, পরিদর্শন করে থাকতে পারে। বিনিয়োগ গ্রহণের সাথে সাথে বায়মুয়াজ্জেল চুক্তি সম্পাদন সহ অন্যান্য কাগজপত্রে কি করতে হয়, স্বাক্ষর প্রদান করতে হয়। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প হিসেবে কৃষি সরঞ্জাম বিনিয়োগ প্রকল্প সম্পর্কে আলোচনা করব এখন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটি কল্যাণমুখী ব্যাংক। জাতীয় অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ব্যাংক কৃষিক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ। কারণ আমাদের দেশ হচ্ছে কি কৃষি প্রধান দেশ, এদেশে বেশিরভাগ মানুষই কি করে, কৃষি কাজ করে থাকে। এই উদ্দেশ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কৃষি সরঞ্জাম বিনিয়োগ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে কৃষকদের কৃষি সরঞ্জাম সরবরাহ ও গ্রামীণ যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে পাওয়ার টিলার ও পাওয়ার পাম্প সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই প্রকল্পের আওতায় কি করা হচ্ছে, কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি, অর্থাৎ কৃষি পণ্য যাতে বেশি উৎপাদিত হয়, উৎপাদন যাতে বৃদ্ধি পায়, এই কারণে কৃষকদের বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে দেওয়া এবং গ্রামীণ যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে পাওয়ার টিলার এবং পাওয়ার পাম্প সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পের লক্ষ্য হচ্ছে কি গ্রামীণ বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, কৃষি পণ্য উৎপাদনে কৃষকদের সহায়তা করা, কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করা। এগুলো হচ্ছে ওই প্রকল্পের লক্ষ্য। কৃষি সরঞ্জামের ধরনগুলো কি কি, পাওয়ার টিলার, পাওয়ার পাম্প, মাড়াই কল, স্থানীয় চাহিদা অনুযায়ী গ্রাহক কর্তৃক প্রস্তাবিত অন্যান্য যে কোনো সুবিধাজনক সরঞ্জাম। এরপর আমি চ্যাপ্টার 10 সম্পর্কে আলোচনা করব, রিস্ক ম্যানেজমেন্ট বাই ইসলামিক ব্যাংকস, ইসলামী ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা। এই অধ্যায়ে কি কি বিষয় আলোচনা করব, ঝুঁকি ধারণা দাও, ঝুঁকির উৎস সমূহ বর্ণনা করো, ঋণ ডেরিভেটিভস কি, ঋণ ডেরিভেটিভস এর প্রকারভেদ আলোচনা করো, হেজিং কি। প্রথম প্রশ্নটি হচ্ছে ঝুঁকির ধারণা এবং ঝুঁকির উৎসগুলো কি কি। ঝুঁকি কি, বিনিয়োজিত তহবিলের ক্ষেত্রে প্রত্যাশিত আয় অপেক্ষা প্রকৃত আয় কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। আমরা ফাইন্যান্সে বলে থাকি যে বিনিয়োজিত তহবিলের ক্ষেত্রে কোথাও যদি তহবিল বিনিয়োগ করা হয় বা কোনো প্রকল্পে বা কোনো সিকিউরিটিজে যদি তহবিল বিনিয়োগ করা হয়, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কি থাকে, একটি আমরা আয় প্রত্যাশা করে থাকি। সেই প্রত্যাশিত আয় থেকে যদি আমাদের প্রকৃত আয় বা অ্যাকচুয়াল রেট অফ রিটার্ন যদি কম হয়, তখন এই ঝুঁকির সৃষ্টি হয়। সে ফর এক্সাম্পল, আমি একটি প্রকল্প থেকে 15% আয় প্রত্যাশা করছি কিন্তু আমার প্রকৃত আয় হয়েছে 12%, তখনই কিসের সৃষ্টি হবে, ঝুঁকির সৃষ্টি হবে। দ্যাট মিনস হচ্ছে প্রত্যাশিত আয় থেকে যদি প্রকৃত আয় কম হওয়ার সম্ভাবনাকে কি বলা হয়, ঝুঁকি বলে। ঝুঁকির উৎসগুলো কি কি, প্রথমটি হচ্ছে সুদ হার ঝুঁকি। বাজারে সুদের হার পরিবর্তনের ফলে বিনিয়োগকারীদের আয়ের হারের মধ্যে যে তারতম্য দেখা দেয় তাকে সুদ হার ঝুঁকি বলে। সুদের হার পরিবর্তন হতে পারে, সুদের হার হ্রাস বা বৃদ্ধি পেতে পারে। সুদের হার হ্রাস বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের আয়ের হারের মধ্যে যে তারতম্য, বিনিয়োগকারীদের আয়ের হার বাড়তে বা কমতে পারে, তখন যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কি বলা হচ্ছে, সুদ হার ঝুঁকি বলে। 2 নম্বর হচ্ছে বাজার ঝুঁকি। অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, অর্থনীতিতে যদি কোনো অবস্থা পরিবর্তিত হয়, সরকারি নীতির পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি কারণে যা কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে, এগুলো কিন্তু কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বলে। বাজার ঝুঁকি প্রায় সকল ফার্মকে কি করে, প্রভাবিত করে। এই ঝুঁকি আমরা চাইলেও কি করতে পারি না, অ্যাভয়েড করতে পারি না, পরিহার করতে পারি না। বাজার ঝুঁকির অন্যতম উপাদানগুলো হচ্ছে ভোক্তার রুচি পরিবর্তনশীলতা, বাজার কাঠামোর পরিবর্তন, যুদ্ধ অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত কারণে কি হতে পারে, বাজার মুদ্রাস্ফীতি, এই সমস্ত কারণে বাজার ঝুঁকির সৃষ্টি হতে পারে, যেটা চাইলেও আমরা কি করতে পারি না, অ্যাভয়েড করতে পারি না বা পরিহার করতে পারি না।
3 নাম্বার হচ্ছে মুদ্রাস্ফীতি ঝুঁকি। বিনিয়োগকারীর ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার ঝুঁকিকে মুদ্রাস্ফীতিজনিত ঝুঁকি বলা হয়। মুদ্রাস্ফীতির কারণে বিনিয়োগকারীর ক্রয় ক্ষমতা হ্রাস পায়, তখন যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে কি বলা হচ্ছে? মুদ্রাস্ফীতি। কারণ মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দ্রব্যের মূল্য কি হয়ে যায়? বেড়ে যায়। মুদ্রাস্ফীতি এবং সুদের হারের মধ্যে ধনাত্মক সম্পর্ক রয়েছে, অর্থাৎ মুদ্রাস্ফীতি বাড়লে, সুদের হার বাড়লে মুদ্রাস্ফীতি বাড়বে এবং সুদের হার কমলে মুদ্রাস্ফীতি কমে যাবে। 4 নাম্বার হচ্ছে তারল্য ঝুঁকি। মাধ্যমিক বাজারে দ্রুত এবং সামান্য অর্থ ছাড়ের বিনিময়ে যদি আর্থিক সম্পদ লেনদেন করা সম্ভব না হয় তাহলে এই ঝুঁকির উদ্ভব হয়। যদি মাধ্যমিক বাজারে আমরা সিকিউরিটিজ যত দ্রুত এবং কম অর্থ ছাড়ের বিনিময়ে যদি আর্থিক সম্পদ আমরা বিক্রি করতে পারি, তখনই কিন্তু এই ঝুঁকি, তখন ওই ধরনের সিকিউরিটিজ এই ঝুঁকি কম থাকবে। কিন্তু যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু এই ঝুঁকির কি হবে? উদ্ভব হবে। অর্থাৎ যে সম্পদগুলো আমাদের বাজারে সেল করতে বেশি সময় লাগে এবং হচ্ছে কি যেগুলোর ক্ষেত্রে আমাদেরকে বেশি অর্থ ছাড় দিতে হয়, সে সকল সম্পদের তারল্য ঝুঁকি বেশি। বিনিময় হার ঝুঁকি। বৈদেশিক মুদ্রা বিনিময় হার হ্রাস বৃদ্ধির কারণে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে কি বলা হচ্ছে? বিনিময় হার ঝুঁকি বলে। ব্যবসায়িক ঝুঁকি। কোম্পানি আয় হতে পরিচালন ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। অর্থাৎ পরিচালন আয় হতে যদি পরিচালন ব্যয় মেটাতে না পারে ব্যবসা প্রতিষ্ঠান, তখন যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। আর্থিক ঝুঁকি হচ্ছে ফার্মের মূলধন কাঠামোতে ঋণ মূলধন ব্যবহারের ফলে ঋণের সুদ ও আসল পরিশোধ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে। যদি ফার্মে মূলধন কাঠামোতে ঋণ মূলধন ইউজ করা হয়, তখন ঋণের সুদ এবং আসল পরিশোধ করতে যদি ফার্ম ব্যর্থ হয়, তখন যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে কি বলা হচ্ছে? আর্থিক ঝুঁকি বলা হচ্ছে। ঋণ ডেরিভেটিভস কি? ঋণ ডেরিভেটিভস এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। ডেরিভেটিভস হচ্ছে কি? মূল্য বা প্রাপ্তি হ্রাস বা বৃদ্ধিজনিত ঝুঁকি এড়ানোর আর্থিক কৌশল। ডেরিভেটিভস হচ্ছে কি? আমরা যদি কোনো সম্পদে বা ঋণের ক্ষেত্রে সাধারণত মূল্য বা প্রাপ্তি হ্রাস বৃদ্ধিজনিত ঝুঁকি এড়ানোর জন্য যে আর্থিক কৌশল অবলম্বন করা হয় তাকে কি বলা হচ্ছে? ডেরিভেটিভস বলা হচ্ছে। কোনো কারণবশত সম্পত্তি বা দায়ের মূল্য হ্রাস বৃদ্ধি ঘটলে আর্থিক প্রতিষ্ঠানের উদ্ভূত ক্ষতি এড়ানোর উপায় হিসেবে আর্থিক প্রতিষ্ঠান যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে তাকে ডেরিভেটিভস বলে। কোনো কারণবশত যদি সম্পত্তি বা দায়ের মূল্য হ্রাস বা বৃদ্ধি ঘটে, আর্থিক প্রতিষ্ঠানে যদি কোনো ক্ষতি সম্মুখীন হতে পারে, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান যে ক্ষতির সম্মুখীন হবে, অর্থাৎ এই উদ্ভূত ক্ষতি এড়ানোর উপায় হিসেবে আর্থিক প্রতিষ্ঠান কি করে? বিভিন্ন প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে, তাকে কি বলা হচ্ছে? ডেরিভেটিভস বলে। প্রদত্ত ঋণের মূল্য হ্রাস বা ঋণ অনাদায়ী হওয়ার কারণে যে ঋণ ঝুঁকি সৃষ্টি হয় তা থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাংক প্রতিরক্ষামূলক উপায় হিসেবে আর্থিক কোনো উপায় বা কৌশল ব্যবহার করলে তাকে কি বলা হচ্ছে? ঋণ ডেরিভেটিভস বলা হচ্ছে। ব্যাংক যে ঋণ প্রদান করে সেই ঋণের মূল্য হ্রাস যদি পায় বা ঋণ অনাদায়ী হওয়ার কারণে যে ঋণের ঝুঁকি সৃষ্টি হবে তা থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাংক প্রতিরক্ষামূলক উপায় হিসেবে কি করে থাকে? আর্থিক কোনো উপায় বা কৌশল ব্যবহার করে থাকে। যে কৌশল ব্যবহার করে থাকে তাকে কি বলা হচ্ছে? ঋণ ডেরিভেটিভস বলা হচ্ছে। ঋণ ডেরিভেটিভস এর প্রকারভেদ। এখানে চারটি ঋণ ডেরিভেটিভস দেখানো হয়েছে। প্রথমটি হচ্ছে ঋণ সোয়াপ। আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে দুটি ধারদাতা প্রতিষ্ঠান তাদের গ্রাহকের ঋণ পরিশোধের অংশ বিনিময়ে রাজি হয়। সে ফর এক্সাম্পল, একটি ঋণ বিনিময় মধ্যস্থকারী প্রতিষ্ঠান যেমন বীমা কোম্পানি ডিলার হিসেবে দুটি ব্যাংক এক্স ও ওয়াই এর মধ্যে বিনিময় লেনদেনে ভূমিকা রাখতে রাজি হয়। এখানে মধ্যস্থকারী প্রতিষ্ঠান হচ্ছে বীমা কোম্পানি, দুটি ব্যাংক এক্স এবং ওয়াই এর বিনিময় লেনদেনে ভূমিকা রাখতে রাজি হয়, অর্থাৎ মধ্যস্থকারী হিসেবে কাজ করতে রাজি হয়। এখন ব্যাংক এক্স সুদ সহ একটি নির্দিষ্ট পরিমাণ ধার মধ্যস্থকারী প্রতিষ্ঠানে হস্তান্তর করে। প্রথমে ব্যাংক এক্স কি করবে? একটা নির্দিষ্ট পরিমাণ ধার মধ্যস্থকারী অর্থাৎ বীমা কোম্পানির কাছে কি করবে? প্রতিষ্ঠানে হস্তান্তর করবে। মধ্যস্থকারী প্রতিষ্ঠান এই ধার ও সুদ ব্যাংক ওয়াইতে হস্তান্তর করে। এরপর মধ্যস্থকারী প্রতিষ্ঠান কি করবে? এই ধার এবং সুদ কি করবে? ব্যাংক ওয়াইতে হস্তান্তর করবে। আবার ব্যাংক ওয়াই তার ধারের কিছু অংশ বা সব মধ্যস্থকারী ডিলারের কাছে হস্তান্তর করে। অন্যদিকে ব্যাংক ওয়াই কি করবে? ধারের কিছু অংশ মধ্যস্থকারী ডিলারের কাছে হস্তান্তর করে এবং ডিলার তা বিনিময় চুক্তিতে স্বাক্ষরকারী অন্য ব্যাংক অর্থাৎ এক্স এর কাছে কি করবে? হস্তান্তর করবে। তার মানে সিচুয়েশনটা এরকম যে এক্স প্রথমে মধ্যস্থকারীর কাছে তার ধার বা ঋণ কি করবে? হস্তান্তর করবে এবং
এবং মধ্যস্থকারী প্রতিষ্ঠান, দ্যাট মিনস কি এখানে বীমা কোম্পানির কথা বলেছি, বীমা কোম্পানি আবার কি করবে, ওয়াই এর কাছে হস্তান্তর করবে। অন্যদিকে ওয়াই আবার তাদের কিছু ধার কি করবে, মধ্যস্থকারীর কাছে হস্তান্তর করবে এবং মধ্যস্থকারী প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী কি করবে, এক্স ব্যাংকের কাছে কি করবে, আবার হস্তান্তর করবে। বীমা কোম্পানি জড়িত হওয়ায় কোনো কারণে যদি ঋণ অনাদায়ী হয় তাহলে সেক্ষেত্রে বীমা কোম্পানি সে অর্থের যোগান দিবে। অর্থাৎ মধ্যস্থকারী প্রতিষ্ঠান এক্ষেত্রে যদি কোনো কারণে ঋণ অনাদায়ী হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কি করবে, অর্থের যোগান দিবে। মধ্যসূত্রকারী প্রতিষ্ঠান সোয়াপ ডিলার হিসেবে যেমন ফি পাবে তেমন এখানে প্রিমিয়াম, অর্থাৎ এখানে মধ্যস্থকারী প্রতিষ্ঠান হিসেবে বীমা কোম্পানি একটা ফি গ্রহণ করবে এবং হচ্ছে কি ঝুঁকি নেওয়ার ফলে এখানে কি হবে, অতিরিক্ত প্রিমিয়ামও কি পাবে, প্রাপ্ত হবেন। 2 নাম্বার হচ্ছে ঋণ অপশন। ঋণ অপশন ঋণ ঝুঁকি হ্রাসে আরেকটি উল্লেখযোগ্য ডেরিভেটিভস। ঋণ অপশন চুক্তি ধারদাতাকে ধারের মূল্যজনিত ক্ষতি হতে রক্ষা করে। এইরূপ ঝুঁকি মূলত ঋণ হারের পরিবর্তনজনিত কারণে সংঘটিত হয়। অপশন চুক্তি হচ্ছে কি ধারদাতাকে ধারের মূল্যজনিত ক্ষতি হতে কি করে, রক্ষা করে। ঝুঁকি মূলত ঋণের হারের পরিবর্তনজনিত কারণে হয়ে থাকে। বড় ধরনের ধারের ক্ষেত্রে ঋণ অপশন ব্যবহৃত হয়। যখন বড় ধরনের ঋণ ইউজ করা হবে তখন এই ঋণ অপশন ব্যবহৃত হয়। ধরা যাক ব্যাংক একটি বড় ধরনের ঋণ মঞ্জুর করলো, এখন সে অপশন ডিলারের সাথে নির্দিষ্ট ফি এর বিনিময়ে এ মর্মে চুক্তিতে আবদ্ধ হলো যে যদি সুদ হার উঠানামার কারণে ধারের মূল্য হ্রাস পায় তবে বাকি টাকা ডিলার দিবে। অপশন ডিলার এক্ষেত্রে একটা নির্দিষ্ট ফি এর বিনিময়ে একটা চুক্তিতে আবদ্ধ হলো যে যদি সুদের হার উঠানামার কারণে যদি ধারের মূল্য অর্থাৎ ঋণের মূল্য যদি হ্রাস পায় তাহলে সেই ক্ষেত্রে ডিলার কি করবে, বাকি টাকাটা দিবে। যে পরিমাণ লস হবে সেটা ডিলার পরিশোধ করবে। এটা হচ্ছে কি ঋণ অপশন। ঋণ অনাদায়ী সোয়াপ কি, বড় ধরনের ধার হতে সৃষ্ট সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে যে চুক্তি করা হয় তাকে ঋণ অনাদায়ী সোয়াপ বলে। এই ক্ষেত্রে হচ্ছে কি বড় ধরনের ধার হতে যে সম্ভাব্য যে ক্ষতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সেই উদ্দেশ্যে কি করা হয়ে থাকে, এই চুক্তিটা করা হয়ে থাকে। যেমন এ ব্যাংক 5 বছরের জন্য 100 কোটি টাকা হাউজিং খাতে ঋণ দিবে। এ ব্যাংক কি করবে, 5 বছরের জন্য 100 কোটি টাকা হাউজিং সেক্টরে কি করবে, ঋণ দিবে। এক্ষেত্রে চুক্তি অনুযায়ী 5 বছর শেষে যদি কোনো অর্থ অনাদায়ী থাকে তবে বি ব্যাংক সে অর্থ প্রদান করবে। যদি এই 5 বছর শেষে যদি দেখা যায় যে কোনো অর্থ অনাদায়ী আছে তাহলে সেই ক্ষেত্রে বি ব্যাংক কি করবে, ঋণ প্রদান করবে। এর বিনিময়ে এ ব্যাংক বি ব্যাংকে নির্দিষ্ট ফি বা চুক্তি মতো অর্থ কি করবে, পরিশোধ করবে। 4 নাম্বার হচ্ছে ঋণ সংযুক্ত নোট। এটিও ঋণ ঝুঁকি হ্রাসের একটি কৌশল। এই ক্ষেত্রে কোনো খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে ফান্ড সংগ্রহের জন্য ইসলামী ব্যাংকের বিপরীতে কি করা হয়, বন্ড ইস্যু করা হয়। এই ক্ষেত্রে বন্ড বিক্রয়ের শর্ত আরোপ করা হয় যে উক্ত ঋণ খাতে যদি কোনো নির্দিষ্ট অংশ অনাদায়ী হয়ে পড়ে তবে বন্ড ক্রেতাদের প্রতি বছর যে সুদ দেওয়ার শর্তে কুপন প্রদত্ত হয়েছে তার সুদের হার নির্দিষ্ট পরিমাণ কমে আসবে। যে এখানে যে সুদ দেওয়া হবে বন্ড ক্রেতাদের, তাদের কি করবে, যদি অনাদায়ী হয়ে পড়ে, ঋণ অনাদায়ী হয়ে পড়ে, সেই ক্ষেত্রে কুপন বা সুদের পরিমাণ কি করে দিবে, কমিয়ে দিবে। এক্ষেত্রে ঋণ ঝুঁকির অংশবিশেষ বন্ড ক্রেতাদের উপর পড়বে। এক্ষেত্রে ঋণের ঝুঁকির অংশবিশেষ সেটা কাদের উপর পড়বে, বর্তাবে বন্ড ক্রেতা যারা তাদের উপর বর্তাবে। বীমা কোম্পানিগুলো এর বন্ড ক্রয়ে বেশি উৎসাহ প্রদর্শন করতে দেখা যায়। The last question হচ্ছে হেজিং কি। হেজিং শব্দের অর্থ হচ্ছে সুরক্ষা ব্যবস্থা। এক্ষেত্রে সুরক্ষা বলতে ব্যবসায়ী কর্তৃক এমন কোনো গৃহীত পদক্ষেপ বা কর্মব্যবস্থাকে বোঝায় যাতে করে সম্ভাব্য ক্ষতি বা ঝুঁকি মোকাবেলা করা যায়। এমন কোনো পদক্ষেপ বা কর্মব্যবস্থা নিবে যাতে সম্ভাব্য ফিউচারে যে ক্ষতি হতে পারে বা ঝুঁকি সৃষ্টি হতে পারে সেটা মোকাবেলা করাকে বোঝায়। হেজিং এর মাধ্যমে ব্যবসায়ীদেরকে পণ্যদ্রব্যের মূল্য উঠানামাজনিত ক্ষতির বিপরীতে আগাম প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এক্ষেত্রে ব্যবসায়ীরা কি করবে, পণ্যদ্রব্যের যে মূল্য তা হ্রাস বৃদ্ধির ফলে যে ক্ষতির সৃষ্টি হতে পারে তার জন্য আগাম কি করবে, প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করবে। প্রথমটি হচ্ছে ফরওয়ার্ড চুক্তি। এই চুক্তির মাধ্যমে গ্রাহক ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ মুদ্রার প্রয়োজন হবে তা নির্ধারণ করে ওই সময়ে তা পাওয়ার নিমিত্তে ইসলামী ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়। ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ে ওই গ্রাহকের কি পরিমাণ মুদ্রার প্রয়োজন সেটা নির্ধারণ করে ওই সময়ে, অর্থাৎ পরিমাণটা নির্ধারণ করে ওই সময়ে তা পাওয়ার জন্য কি করবে, ইসলামী ব্যাংকের সাথে কি করবে বা ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়। গ্রাহক ভবিষ্যতে নির্দিষ্ট দিনে বর্তমানে নির্ধারিত মূল্যে মুদ্রা গ্রহণে রাজি
থাকে। অর্থাৎ হচ্ছে কি বর্তমানে যে মূল্য আছে সেই মূল্যে কি করবে ওই ভবিষ্যতের ওই ফিউচারে ওই নির্দিষ্ট দিনে মুদ্রা গ্রহণে কি থাকে রাজি থাকে। 2 নাম্বার হচ্ছে কারেন্সি ফিউচার্স চুক্তি। এটি ক্রেতা ও বিক্রেতার মধ্যে ভবিষ্যতের একটি নির্দিষ্ট দিনে কিংবা তার পূর্বে একটি নির্দিষ্ট মূল্যে নির্দিষ্ট পরিমাণ মুদ্রা সরবরাহের প্রতিশ্রুতি সম্বলিত চুক্তি। এটা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ভবিষ্যতে একটা নির্দিষ্ট দিনে বা তার পূর্বে কি হতে পারে একটা নির্দিষ্ট মূল্যে, এখানে মূল্যটা কি থাকবে নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে, নির্দিষ্ট পরিমাণ মুদ্রা সরবরাহের জন্য কি করে প্রতিশ্রুতি করে। অপশন হচ্ছে কি এক্ষেত্রে আত্মরক্ষার উদ্দেশ্যে একটা পক্ষ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মূল্যে কোনো পণ্য সামগ্রী ক্রয় ও বিক্রয় করার জন্য অপশন ক্রয় করে থাকে এবং সুবিধাজনক প্রয়োগ করে থাকে। আজকেই চুক্তি করা হবে, এখন ফিউচারে যদি প্রাইস ফেভারে যায় তাহলে সেই ক্ষেত্রে অপশন এক্সারসাইজ করবে বা অপশনে যাবে, আর যদি ফেভারে না থাকে তাহলে সেই ক্ষেত্রে অপশনে যাবে না। মুদ্রা বিনিময়ের মাধ্যমে মুদ্রা ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। এই ধরনের বিনিময় ব্যবহার করে বৈদেশিক মুদ্রা প্রয়োজন এমন কোম্পানি অথবা ব্যক্তি কাউন্টার পার্টি এর সাথে চুক্তিবদ্ধ হয়। এই ধরনের কাউন্টার পার্টি ভবিষ্যতে যে কোনো সুবিধাজনক সময়ে প্রয়োজনীয় মুদ্রা যোগান দেয়। এখানে চুক্তি করা হবে, যে কোনো কোম্পানি বা কাউন্টার পার্টির সাথে চুক্তি করা হবে যে ফিউচারে কি করবে মুদ্রা সরবরাহ করবে বা মুদ্রা যোগান দিবে, এবং সেটা নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে যে কোন সময়ে সেই গ্রাহকের মুদ্রার প্রয়োজন, সে মোতাবেক কি করা হবে চুক্তি করা হবে। সুদ হার ফিউচার, সুদের হার বৃদ্ধির কারণে সম্পত্তির মূল্য কমে যায়, এর ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় তা মোকাবেলার জন্য যে চুক্তি করা হয় তাকে সুদ হার ফিউচার বলে। সুদের হার বৃদ্ধির কারণে অনেক সময় সম্পত্তির মূল্য কি হয়ে যায় কমে যায়, এর ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় সেটা মোকাবেলার জন্য যে চুক্তি করা হয় তাকে সুদ হার ফিউচার বলে। থ্যাংক ইউ।